তো নমস্কার বন্ধুরা, রোজকার মতো আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমার রাজু ঘোষ চ্যানেলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক ঠুকে দিও। তো আজকেও তোমাদের ডাব্লিউপি ক্লাস নম্বর 17 নম্বর ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। খুব ভালো ভালো ক্লাস আছে। তো প্রত্যেক দিনকার মতো আজকে তোমাদের আমি পলিটিক্যাল সায়েন্স থেকে আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্সে খুব ভালো ভালো প্রশ্ন আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো ভিডিওটি শুরু করা যাক। সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতি কে করেন? সংবিধান সভার যে প্রথম অধিবেশন, সেই অধিবেশনে সভাপতি কে করেন এটি জানতে চেয়েছে এই প্রশ্নতে। তো সংবিধান সভায় প্রথম সভাপতিত্ব করেন তোমার সচিবানন্দ সিনহা। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সচিবানন্দ সিনহা। ভালো করে জেনে রাখো, এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সচিবানন্দ সিনহা। তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, চলো দ্বিতীয় নম্বর প্রশ্ন শুরু করা যাক। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধান সভা গৃহীত সংবিধানে কে সভাপতিত্ব করেন? সংবিধান সভা গৃহীত সংবিধানে কে সভাপতিত্ব করেন? তো সংবিধান সভা গৃহীত সংবিধানে তোমার সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। মানে ভারতবর্ষের প্রথম যে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ইনি সংবিধান সভায় গৃহীত যে সংবিধান তার থেকে সেখানে প্রথম সভাপতিত্ব করেন। তারপরে 3 নম্বর প্রশ্ন, মূল সংবিধানে কটি ধারা এবং কটি তপশিল ছিল? মূল সংবিধানে কয়টি ধারা এবং কয়টি তফসিল ছিল? তো মূল সংবিধানে তোমার ধারা ছিল 395টি ধারা এবং 4টি তফসিল ছিল। 395টি ধারা এবং 4টি তফসিল ছিল। 395টি ধারা এবং 4টি তফসিল ছিল। 3 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি, 395টি ধারা এবং 4টি তফসিল ছিল। তারপরে চলো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন শুরু করি। 4 নম্বর প্রশ্ন ভালো করে শুনবে। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবিধান সভায় প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? সংবিধান সভায় যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন কোথায় হয়েছিল? তো 4 নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল তোমার দিল্লিতে। ভারতবর্ষের রাজধানী দিল্লি, সেই দিল্লিতে সংবিধান সভার প্রথম অধিবেশন হয়েছিল। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দিল্লি। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটি চলো শুরু করা যাক। 5 নম্বর প্রশ্নটি বলার আগে একটি তোমাদেরকে আরও একটি ভালো কথা বলতে চাই। দেখো, প্রশ্নগুলো রাষ্ট্রবিজ্ঞানের আজকে তোমাদের খুব কমন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো করলে অবশ্যই তুমি হেল্পফুল পাবে। ভালো ভালো প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞানের, মেন টপিক থেকে সব ধরনের প্রশ্ন আছে। তো অবশ্যই চ্যানেলে জুড়ে যাও, বেশি করে আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের। তো 5 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্নটি বলি, ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত? ভারতীয় সংসদীয় ব্যবস্থা, সেই সংসদীয় ব্যবস্থাটি কোন দেশের সংবিধান অনুসারে গৃহীত? তো ভারতীয় সংসদীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি তোমার ব্রিটেনের সংবিধান অনুসারে গৃহীত। তাহলে এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ব্রিটেনের সংবিধান অনুসারে গৃহীত। তারপরে 6 নম্বর প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনায় খসড়া কে তৈরি করেন? মানে সংবিধানের যে প্রস্তাবনা, সে প্রস্তাবনায় তোমার খসড়া কে তৈরি করেন? তো সংবিধানের প্রস্তাবনায় যে খসড়া, সেটি খসড়াটি তৈরি করেন তোমার ডক্টর বি.আর. আম্বেদকর আর জি, ইনি সংবিধানে প্রস্তাবনায় প্রথম খসড়া তৈরি করেন। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ডক্টর বি.আর. আম্বেদকর। তারপরে ভারতীয় সংবিধান, 7 নম্বর প্রশ্নটি ভালো করে বলছি শোনো। ভারতীয় সংবিধান সংখ্যালঘুদের ভারতীয় সংবিধান সংখ্যালঘুদের কিসের দ্বারা শনাক্তকরণ করা হয়? ভারতীয় সংবিধানে যে সংখ্যালঘু জাতি আছে, সেই সংখ্যালঘু জাতিদের কিসের দ্বারা তাদের শনাক্তকরণ করা হয়? তো ভারতীয় সংবিধানে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, এদের শনাক্তকরণ করা হয় তোমার ধর্মের দ্বারা। মানে তারা কি কি ধর্ম পালন করে। কেউ হিন্দু আছে, ভারতবর্ষে তো অনেক ধর্মের মানুষ বাস করে, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি। তো ধর্মের দ্বারাই তাদেরকে শনাক্তকরণ করা যায়। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 7 নম্বর প্রশ্ন, ধর্ম।
তারপরে 8 নম্বর প্রশ্ন, চলো 8 নম্বর প্রশ্নটি শুরু করি। সংবিধানে রাজ্যের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অধ্যায় ও অনুচ্ছেদে বর্ণিত আছে? সংবিধানে রাজ্যের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অধ্যায়ে বর্ণিত আছে? সংবিধানে, আরেকবার বলি প্রশ্নটি, সংবিধানে রাজ্যের প্রতি নির্দেশাত্মক নীতি কোন অধ্যায়ে বর্ণিত আছে? তো অধ্যায়, চতুর্থ অধ্যায়, অনুচ্ছেদ নম্বর 36-51। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ অধ্যায়ে অনুচ্ছেদ নম্বর 36-51 নম্বর যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদেই এই কথাটি বর্ণিত আছে। তারপরে 9 নম্বর প্রশ্নটি চলো শুরু করি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? আরেকবার বলি প্রশ্নটি, ভারতবর্ষে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত? খুব ইজিলি একটি প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা সবাই পারবে এবং সবার পারার দরকার। ভারতবর্ষে কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এই প্রশ্নটি আমাকে অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে। চলো পরের প্রশ্ন শুরু করি। ভারতীয় সংবিধানে কোন ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, মানে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়? সে কত নম্বর ধারায়, সেই ধারাটি জানতে চেয়েছে। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়? তো এটা হচ্ছে তোমার 61 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের তোমার 61 নম্বর ধারায় রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা হয়, মানে ইমপিচমেন্ট একটি পদ্ধতি, সেটি এই 61 নম্বর ধারায় করা হয়। তারপরে প্রশ্ন নম্বর 10 নম্বর প্রশ্ন, চলো শুরু করি। কোন বছর সম্পূর্ণ বৈদ্যুতিনভাবে পুরো ভারতবর্ষে ইভিএম ভোট হয়? মানে কোন বছর সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে ভারতবর্ষে যে ইভিএম মেশিনে যে ভোট পরিচালনা হয়, সেটি কোন বছর শুরু করা হয়? তো সেটি 2004 সালে, বছরটি হচ্ছে 2004 সাল প্রথম। এবং কোন ভোটে? লোকসভা ভোটে। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে 2004 সাল লোকসভা ভোটে ভারতবর্ষে প্রথম বৈদ্যুতিক যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিনের ব্যবহার করা হয়। খুব ভালো একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমাদের এক্সামে পিএসসি, ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি অনেক ধরনের এক্সামে তোমার আসবে। তারপরে ভারতীয় সংবিধানের সংসদ পদ্ধতি বর্ণিত হয়েছে কত নম্বর ধারায়? ভারতীয় সংবিধানের সংসদ পদ্ধতি বর্ণিত হয়েছে কত নম্বর ধারায়? তো ভারতীয় সংবিধানের সংসদ পদ্ধতি বর্ণিত হয়েছে 368 নম্বর ধারায়। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 368 নম্বর ধারা। সেই ধারাটির কথা বলা হয়েছে 368 নম্বর যে ধারা, সেই ধারাতে এই কথাটি বর্ণিত আছে। তারপরে পরের প্রশ্ন শুরু করি, চলো 12 নম্বর প্রশ্ন। রাজ্যসভার কোন রাজ্যের প্রতিনিধিত্ব সবচেয়ে বেশি? মানে রাজ্যসভায় যে প্রতিনিধিত্ব থাকে, সেই প্রতিনিধিত্ব কোন রাজ্যে সব থেকে বেশি? তো রাজ্যসভায় প্রতিনিধিত্ব সব থেকে বেশি হচ্ছে তোমার উত্তরপ্রদেশ রাজ্যে। আরেকবার বলি, রাজ্যসভায় কোন রাজ্যের প্রতিনিধিত্ব সব থেকে বেশি? তো রাজ্যসভায় সব থেকে প্রতিনিধিত্ব বেশি তোমার উত্তরপ্রদেশ রাজ্যে, মানে উত্তরপ্রদেশের রাজ্যসভার সিট সব থেকে বেশি। তারপরে পরের প্রশ্ন, ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ডাক দেওয়া হয় কত সালে? ভারতবর্ষে প্রথম যে সাধারণ নির্বাচন বা ভোট, যে গণমাধ্যম, নাগরিকদের যে অধিকার যেটি বলতে পারো, সেটি প্রথম কত সালে হয়েছিল? সেটি প্রথম হয়েছিল তোমার 1951 থেকে 52 সালে। প্রথম হয়েছিল তোমার 1951 থেকে 52 সালে সেটি হয়েছিল। তারপরে চলো পরের প্রশ্ন শুরু করি। তো দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাও। এবং ভিডিওটি এত সুন্দর সুন্দর প্রশ্ন বানিয়েছি রাষ্ট্রবিজ্ঞানের, খুব ভালো ভালো প্রশ্ন, ভাইটাল প্রশ্ন বানিয়েছি। দেখো বন্ধুরা, এইসব ভিডিও করতে আমারও অনেক কষ্ট হয় এবং আমি পড়াশোনা করে ভিডিও করি। এই যে অবস্থা দেখতেই পাচ্ছ, ফাটা চালে বাড়ি আমার, আমি একজন ডাব্লিউপির ক্যান্ডিডেট। তো তোমরা প্লিজ 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 একটি ভিডিও ভাইরাল করে দাও, আর কিছু দরকার নেই। তো চলো পরের প্রশ্ন শুরু করি। তো পরের প্রশ্নটি হচ্ছে, পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোথায়? তো পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা, মানে এই ব্যবস্থাটি, পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা, এটি ভারতবর্ষের
কোন রাজ্যে প্রথম প্রবর্তিত হয়? পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় ভারতবর্ষের, তোমার এখানে অপশান আছে রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা। রাজস্থান, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম প্রবর্তন হয় তোমার রাজস্থান রাজ্যে। তারপরে কে মৌলিক অধিকার রোধ করতে পারে? যে ভারতবর্ষের যে মৌলিক অধিকার, সেই অধিকারটি কে রোধ করতে পারে? তো মৌলিক অধিকার রোধ করতে পারে তোমার রাষ্ট্রপতি। কে মৌলিক অধিকার রোধ করতে পারে? মৌলিক অধিকার তোমার রোধ করতে পারে হচ্ছে রাষ্ট্রপতি। তারপরে ভারতীয় নাগরিকদের, পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকদের জন্য আবেদন জানতে গেলে ভারতের কোন ব্যক্তিকে ন্যূনতম কতদিন বসবাস করতে হবে? ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হলে, মানে ভারতে বসবাস করার জন্য নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হলে কোন ব্যক্তিকে ভারতের ন্যূনতম কতদিন বসবাস করতে হবে? অন্তত ভারতবর্ষে 5 বছর বসবাস করতে হবে। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্তত ভারতবর্ষে 5 বছরের বাসিন্দা হতে হবে, তারপরে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়া যাবে। মানে তুমি বিদেশ থেকে আসো কি যেই দেশ থেকে আসো, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, চীন, বিদেশ যে ফরেন কান্ট্রি, সেখানে যেখান থেকে আসো অন্তত ভারতবর্ষে 5 বছর তোমাকে বসতি দেখাতে হবে, তারপরে তুমি ভারতবর্ষের এর মানে পার্মানেন্ট যে সিটিজেন বাসিন্দা সেটি পাবে। তারপরে নিম্নোক্ত কোন ব্যক্তি সংবিধান সভায় সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? নিম্নোক্ত কোন ব্যক্তি সংবিধান সভায় সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? তো সাংবিধানিক উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। বি.এন. রাও মহান একজন ব্যক্তি, ইনি নিম্নোক্ত সংবিধান সভায় সাংবিধানিক উপদেষ্টা ছিলেন। এই প্রশ্নটি সঠিক আনসার হয়ে যাবে তোমার বি.এন. রাও। তারপরে পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? আরেকবার বলি, ভারত পাকিস্তানের মধ্যে তোমার সিমলা যে চুক্তি, সেই চুক্তিটি ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো ভারতবর্ষে ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সালটি হচ্ছে 1972 সাল। তারপরে পরের প্রশ্ন, কিউইউও ওয়ারেন্টর এর আক্ষরিক অর্থ কি? কিউইউএনও ওয়ারেন্টর এর আক্ষরিক অর্থ কি? অপশানগুলো আমি বলছি, তোমরা অবশ্যই এটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো অপশানগুলো হচ্ছে তোমার দেহটি পেতে পারো, 1 নম্বর অপশান তোমার দেহটি পেতে পারো, 2 নম্বর অপশান তুমি কি অধিকার, তারপরে সি ন্যায় বিচার, ডি তোমার সঠিক পরিবার। তো এটি কোনটি অ্যান্সার হবে সঠিক, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তারপরে পরের প্রশ্ন, নিচের কোনটি সংবিধানের বিধি ব্যবস্থাগুলো সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ হওয়ার 26শে নভেম্বর 1949 সালে কার্যকর হয়? সেটা হচ্ছে কার্যনির্বাহী সংসদ, যেটি এই ধারাটি, কার্যনির্বাহী সংসদ ধারাটি। আরেকবার বলি প্রশ্নটি, নিচের কোনটি সাংবিধানিক বিধি ব্যবস্থাগুলি সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ হওয়ার পূর্বে 26শে নভেম্বর 1949 সালে কার্যকর হয়? তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কার্যনির্বাহ সংসদ। কার্যনির্বাহ সংসদ। তারপরে ফিনান্স কমিশনের সদস্য সংখ্যা কত? এই প্রশ্নটি খুব ভালো একটি প্রশ্ন, এটি তোমাদের 2020 সালে বেঙ্গল পুলিশে এসেছিল। ফিনান্স কমিশনের সদস্য সংখ্যা কত? তো ফিনান্স কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে তোমার 4 জন। ফিনান্স কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে তোমার 4 জন। তারপরে ভারত সরকারের যে মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হলেন কে? ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? তো ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেল। তারপরে 27 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্য মনোনীত করতে পারে? রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারে? রাষ্ট্রপতি রাজ্যসভার
12 জন সদস্যকে মনোনীত করতে পারে? তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করতে পারে? তো রাষ্ট্রপতি রাজ্যসভার 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। তারপরে 28 নম্বর প্রশ্ন, সংবিধানে যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি চুক্তি করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সংবিধানে যুদ্ধ ঘোষণা বা শান্তি চুক্তি করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? এটি খুব সহজ প্রশ্ন, এটি কমন, সবাই জানবে, এটা তোমার সবাই জানো, এটা তোমার রাষ্ট্রপতি, ভারতবর্ষের শীর্ষ ব্যবস্থা প্রধান রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এই মানে উপদেষ্টাতে একমাত্র রাষ্ট্রপতি নিতে পারে। তারপরে লোকসভার মুলতুবি রাখার যে প্রস্তাব, লোকসভার যে মুলতুবি, সেই মুলতুবি রাখার প্রস্তাব কার ক্ষমতায় আছে? তো লোকসভা মুলতুবি রাখার প্রস্তাব এটিও রাষ্ট্রপতির হাতে আছে। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে লোকসভা মুলতুবি রাখার প্রস্তাব এটিও তোমার রাষ্ট্রপতির হাতে থাকে অবশ্যই। তারপরে তোমার বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন? মানে বিদেশে যারা রাষ্ট্রদূত করতে যান সেই রাষ্ট্রদূত কার দ্বারা নিযুক্ত হন? তো বিদেশে যারা রাষ্ট্রদূত করতে যান অবশ্যই তারা তোমার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। তারপরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিচের কোনটি হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিভাগীয় অধিক্ষেত্রে অন্তর্গত? আরেকবার বলি প্রশ্নটি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিচের কোনটি হাইকোর্টের সার্কিট বেঞ্চের বিচার বিভাগীয় অধিক্ষেত্র দ্বারা অন্তর্গত? এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় দ্বারা অন্তর্গত। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কলকাতা হাইকোর্টের বিচার বিভাগীয় দ্বারা অন্তর্গত। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সদস্যদের কার্যকালের মেয়াদ কত? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্য থাকে তাদের কার্যকালের মেয়াদ কত? তো তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের 5 বছর, তাদের কার্যকালের মেয়াদ হচ্ছে অবশ্যই 5 বছর। তারপরে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় কবে? ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয় কবে? তো এখানে 1 নম্বর অপশান, সাচ্চার কমিটি চালুর প্রস্তাব করে। ভারতে পঞ্চায়েত রাজ চালুর প্রস্তাব করে সাচ্চার কমিটি। মানে কোন কমিটি পঞ্চায়েত রাজ ব্যবস্থার আর মানে শুরু করবে তার বর্ণনা করে সাচ্চার কমিটি। তারপরে বলবন্ত রায় মেহতা কমিটি, কোঠারি কমিটি, কলকাতা কমিটি। তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সি অপশান, কোঠারি কমিটি। তোমার হচ্ছে এটা হবে সাচ্চার কমিটি। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সাচ্চার কমিটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এর থেকে আরও ভালো ভালো তোমরা ভিডিও পাবে অবশ্যই, কোনো ব্যাপার নেই। তো তোমার আর 2-4টে প্রশ্ন করাবো। ভারতীয় সংবিধানের তফসিল কোন ভাষা অন্তর্গত? তো ভারতীয় সংবিধানে 8ম তফসিল কোন ভাষাটি অন্তর্ভুক্ত? মানে ভারতীয় সংবিধানে 8ম তফসিলে কোন ভাষাটিকে প্রাধান্য দেওয়া হয়েছে? তো এটা সবাই জানো তোমরা, ভারতীয় সংবিধানে যে 8ম তফসিলে যে ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে তো সেটি হলো অবশ্যই তোমার ইংরেজি ভাষা, যে ইংরেজি ভাষাকে অবশ্যই আখ্যা দেওয়া হয়েছে। তারপরে আরও একটি প্রশ্নটি ভালো করে শোনো। ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটি খসড়া রচনা করেছিলেন কে? ভারতীয় সংবিধানে প্রস্তাবনাটির খসড়া রচনা করেছিলেন কে? তো ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় তোমার খসড়া রচনা করেছিলেন তোমার জওহরলাল নেহেরু ইনি। তারপরে 42তম সংবিধান সংশোধনীতে ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতের সংবিধানে প্রস্তাবনায় যোগ করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? আরেকবার বলি, 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যখন ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় যোগ করা হয় তখন
ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, মানে এটি যখন যোগ করা হয় এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিল? তো এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল তোমার ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল এই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তারপরে ভারতীয় সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের প্রয়োগ দেখা যায়, মানে কত নম্বর নীতি নির্দেশকমূলক কল্যাণমূলক রাষ্ট্রের প্রয়োগ দেখা যায়? ভারতীয় সংবিধানে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার প্রয়োগ দেখা যায় কত নম্বর সংবিধান নীতি অনুসারে? তো এখানে সেই নীতিটি হচ্ছে তোমার নির্দেশমূলক যে নীতি, সেই নির্দেশমূলক নীতি অনুসারে। তারপরে সংবিধান প্রতিবিধান সম্পর্কিত লেখ বা রাইটগুলি হলো হেবিয়াস কর্পাস, তারপরে ম্যান্ডামাস প্রেহিবিশন অ্যান্ড কুও ওয়ারেন্ট এবং সার্টিওয়ারি ইত্যাদি। তারপরে ব্যক্তির অধিকারের রক্ষা কবচ কে? ব্যক্তির যে অধিকার, সেই অধিকারের তোমার রক্ষা কবচ কে? তো ব্যক্তির যে অধিকার, সেই অধিকারের রক্ষা কবচ হচ্ছে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাস ইনি হচ্ছে ব্যক্তির অধিকারের রক্ষাকর্তা। তারপরে সংবিধানে মৌলিক অধিকার, সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার আর কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? আরেকবার বলি প্রশ্নটি, সংবিধানে মৌলিক অধিকার আর কার্যকর করতে, সংবিধানে যে মৌলিক অধিকার, সেই অধিকার কার্যকর করতে বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? তো বিশেষ নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সুপ্রিম কোর্টকে। তারপরে সংবিধানে দশম তফসিল হলো, মানে সংবিধানে যে দশম তফসিল, সেই তফসিলটি কি সেটাই জানতে চেয়েছে। তো সংবিধানে তোমার দশম যে তফসিল সেটি হলো দলত্যাগ বিরোধী আইন, এবং 1985 সালে 52তম সংবিধান যে সংশোধনীতে সংবিধানের যে অন্তর্ভুক্ত হয় সেটি, মানে সংবিধানের দশম তফসিল হচ্ছে এইগুলোই: দলত্যাগ বিরোধী আইন 1 নম্বর, তারপরে 2 নম্বর 1985 সালে তোমার 52তম সংবিধান সংশোধনী তে সংবিধানের অন্তর্ভুক্ত। তারপরে সংবিধানের একাদশ তফসিল হলো, মানে সংবিধানের একাদশ তফসিল কোনটি সেটি জানতে চেয়েছে। তো সংবিধানের একাদশ তফসিল ধারায় পড়ে, তোমার জেনে নাও সংবিধানের যে একাদশ সে তফসিল, সে তফসিলের যে ধারা, সেই ধারায় পড়ে তোমার পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। তারপরে 1992 সালে তোমার 73তম সংবিধান সংশোধনে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে সংবিধানের একাদশ যে তফসিলটি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থা। তারপরে 1992 সালে তোমার 73তম সংবিধান সংশোধনে অন্তর্ভুক্ত। তারপরে পরের টপিক, সংবিধান